নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের এক নতুন পর্ব আজকে শুরু করছি। তো গল্পের শুরুতেই দেখা যায় সুধা আর তেজ ঠাকুরের সামনে আরতি করছে। আরতি করতে করতে সুধা যখন প্রদীপটা নিচে রাখতে যায় তখন প্রদীপের আগুনে হঠাৎ করে তার আঁচলে আগুন লেগে যায়। তেজের মা তো এদিকে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে, সুধাও আগুন দেখে খুব ভয় পেয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, বৌদি বৌদি বলে চিৎকার করতে থাকে। এই এদিকে ছোটে জল আনার জন্য, ওই ওদিকে ছোটে। তেজ অবাক হয়ে দেখতে থাকে, তখন নিজের হাত দিয়েই না পারতে আগুনটাকে নেভানোর চেষ্টা করে আর আগুন নিভিয়েও দেয়। আর সুধা হঠাৎ করে দেখে যে এ কি, ওনার হাত তো অনেকটাই পুড়ে গেছে, আর যেই হাতে উনি অলরেডি চোট পেয়েছিলেন সেই হাতটাই তার পুড়ে গেছে। তরিতা তো এই দেখে খুব খুশি হয়। এদিকে তেজের বাবা বলে, ভাগ্যিস তেজ আগুনটা দেখতে পেয়েছিল, না হলে তো আজকে কেলেঙ্কারি হয়ে যেত। আর ওদিকে ঠাম্মি খুব মনোযোগ দিয়ে কিছু জিনিস লক্ষ্য করতে থাকে, দেখে যে প্রদীপটা ঠিক জায়গায় নেই, অন্য জায়গায় আছে। তখন মনে মনে ভাবে যে কি ব্যাপার, প্রদীপটা নিশ্চয়ই এখান থেকে কেউ সরিয়েছে, না হলে প্রদীপের তেলটা ওখানে কিভাবে পড়ে থাকলো। এদিকে তেজ তো সুধার জন্য খুব ভয় পেয়ে যায়। সুধা তেজের হাতটা দেখে বলে, কি দরকার ছিল বলুন তো এই সমস্ত কিছু করার? কি দরকার ছিল? এই হাতে আপনি এমনিতেই চোট পেয়েছিলেন, আবার এই হাতটা দিয়ে আগুনটা নেভাতে গেলেন। যদি হাতটার বেশি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? তেজ সুধার দিকে দেখতে থাকে আর কিছুক্ষণ পর হাতটা টেনে নেয়, বলে আমার কিচ্ছু হয়নি। সুধা তেজের হাতটা নিয়ে ফু দিতে থাকে আর বলে, কি দরকার ছিল বলুন তো এসব করার আপনার? তেজ বলে, আমি যদি এটা না করতাম তাহলে আপনার আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর সুধা তখন তেজের দিকে তাকিয়ে থাকে। তেজের বাবা বলে, দেখে কাজ করবে তো বৌমা। তেজের মা এসে বলে, বাবা তোর বেশি লাগেনি তো? তেজ বলে, না মা। আর সুধাকে বলে, মা একটু ঠাকুর ঘরে এসে দেখে শুনে কাজ করবে, একটু সাবধানে থাকতে হয়, একটু অসাবধানতা দেখতেই তো পাচ্ছ কত বড় কি হয়ে যেতে পারতো আজকে, একটু সাবধানে থাকবে তো। সুধা বলে, হ্যাঁ মা, আসলে আমি কিছুতেই বুঝতে পারছি না যে প্রদীপের আগুনটা লাগলো কিভাবে আমার শাড়িতে, এটা তো লাগার কথা নয়। তরিতা তখন বলে, আমার মনে হয় সুধাদি, গজানন তোমার হাতে পুজো নিতে চাননি, উনি অসন্তুষ্ট হয়েছেন। এর বাবা বলেন, গজানন যে বৌমার পুজোয় তুষ্ট হয়েছেন এর প্রমাণ আমরা আগেই পেয়েছি, তাই এই ঘটনা নেহাতি কাকতালীয়, এইসব আমি বিশ্বাস করি না। সুধা তখন বলে, প্রদীপটা কিন্তু আমি এখানে রাখিনি। তরিতা তো খুব ভয় পেয়ে যায়। তেজের দিদি বলে, কি বলছো তুমি এসব? সকাল থেকে তো তুমিই পুজো জোগাড় করছো, তাহলে প্রদীপটা তুমি ছাড়া কে রাখবে এখানে? আর ঠাম্মিকে বলে, ঠাম্মি এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? না, এত বছর ধরে তো এই বাড়িতে গজাননের পুজো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তো এইরকম ঘটনা ঘটেনি বাড়িতে। ঠাম্মি বলে, হ্যাঁ ঘটেনি, তার কারণ এর আগে মন্দিরে কেউ কোনোদিনও অসৎ মন নিয়ে ঢোকেনি, কেউ ছল করেনি। আর ঠাম্মির দিকে তখন তো সবাই তাকাতে থাকে। ঠাম্মি বলে, এই বাড়ি আমার পুরো নিজের হাতে সাজানো, এই বাড়ির প্রতিটি কোণায় কি আছে না আছে তা আমি আমার হাতের তালুর মতন চিনি। আর যেই প্রদীপ থেকে নাত বইয়ের শাড়িতে আগুন লেগেছিল সেই প্রদীপ তো ওইদিকে থাকে না, আজ ওই মাঝখানে এলো কেন? সুধাও তখন ঠাম্মির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুধা তখন বলে, আমিও তো সেটাই বলছি ঠাম্মি, আমি কোনো কিছুর স্থান পরিবর্তন করিনি। আর দেখুন, প্রদীপটা কেউ টেনে সরিয়েছে, তেলও পড়ে আছে। তরিতা তখন আস্তে আস্তে বলতে থাকে, এই বাড়িতে তো ঠাম্মি আর সুধা দেখছি গোয়েন্দা, এত কিছুর পরে ওরা এত কিছু জানতে পারছে কি করে? তেজের মা বলে, তাই তো, আমিও তো খেয়াল করিনি। ঠাম্মি বলে, তোমরা খেয়াল না করলেও এই ছোট্ট পরিবর্তন আমার চোখ এড়াতে পারিনি। তখন আরেকজন বলে, এইভাবে মাঝখানে আগুন থাকলে তো যে কারো গায়ে আগুন লাগতে পারে, যে কারো শাড়িতেও আগুন লাগতে পারে। সত্যি তো, এতে তো সুধার কোনো দোষ নেই। তেজের বাবা বলে, আরে কে এমন মূর্খের মতো কাজটা করলো? ঠাম্মি বলে, যার শাড়িতে এখনো তেল লেগে আছে সেই করেছে। তরিতা তো খুব ভয় পেয়ে যায়, কারণ তেলটা তরিতার শাড়িতেই লেগে আছে। ঠাম্মি তখন তরিতার দিকে তাকিয়ে বলে, কি ছোট নাথ বৌমা, তাই তো? তরিতা তো ঘাবড়ে যায় পুরো। সবাই তখন তরিতার দিকে তাকায়। ঠাম্মি বলে, সেদিনও বড় বৌমার গৃহপ্রবেশের দিন মেঝেতে পাতা শাড়ি তুমি টান দিয়েছিলে, সেদিনও আমার চোখ তুমি এড়াতে পারোনি, আর আজকেও আমার চোখ তুমি এড়াতে পারোনি নাতবো, আর আজকেও এই প্রদীপ তুমি এখানে এনেছো। তখন তেজ বলে, কি? পুরো অবাক হয়ে যায়। তেজ বলে, তরিতা তুমি এগুলো ইচ্ছে করে করেছো? আর রেগে গিয়ে বলে, ওনার যদি কিছু হয়ে যেত, ওনার তো গায়েও আগুনটা লেগে যেতে পারতো। তরিতা তো খুব ভয় পেয়ে যায়। সুধা মনে মনে বলে, আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি মিস্টার বসু মল্লিক। তেজ তরিতাকে বলে, তুমি যেটা করেছো সেটা একটা ক্রাইম। অনিমেষ বলে, না না, কোথাও ভুল হচ্ছে। ঠাম্মি বলে, আমার অভিজ্ঞতা নিয়ে তুমি প্রশ্ন তুলছো অনিমেষ? ঠাম্মি বলে, ঠিক ভুলের বিচার আমি করতে জানি। অনিমেষ বলে, তরিতা এক্ষুনি ক্ষমা চাও, যাও। তরিতা তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি আমাকে ক্ষমা করে দাও।
বলে যে বিশ্বাস করো ঠাম্মি, আমি ইচ্ছে করে কোনো কিচ্ছু করিনি, আমি এইভাবে সুধা বৌদির ক্ষতি করতে চাইনি। আমি তো প্রদীপটা সামনের দিকে এগিয়ে দিয়েছিলাম যাতে সুধাদির কাজটা করতে সুবিধে হয়। ঠাম্মি বলে বাবা, আজকে তোমার ভক্তি এত উপচে উপচে পড়ছে কেন ছোটো নাতবো? আগে তো আমি এরকমটা দেখিনি। আগ বাড়িয়ে তো কোনোদিনও ঠাকুর ঘরের কোনো কাজ তোমাকে আমি এর আগে করতে দেখিনি। বড়নাথ বউয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছো তুমি? ঠাম্মি বলে বড়নাথ বউকে আমি বেশি করে আদর দিচ্ছি বলে তোমার গায়ে ফোসকা পড়ছে, তাই না? এর ব্যবস্থা আমি করছি। তুমি যে কাজ করেছো তারপরে পুলিশ ডাকাই উচিত। তরিতা তো খুব ভয় পেয়ে যায়। সমুদ্রকে বলে থানাতে বড়বাবুকে ফোন করতে, আর এটাও বলতে বলে যে কাননবালা দেবী অপরাধীকে চিহ্নিত করেছে, এরপর যা শাস্তি দেবা তা আইন দেবে। আর এদিকে তরিতা বাধা দেয় যে না না সমুদ্র, তুমি এরকমটা করো না। আর ঠাম্মির কাছে ক্ষমা চাইতে থাকে। ঠাম্মির পা ধরে বলে ঠাম্মি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, এরকমটা আর কখনো হবে না। সুধা সুধা তখন বুঝতে পারে যে তরিতা এতদিন ওর সাথে যা যা করেছে, ওর সামনে যত ভালো মানুষই দেখিয়েছে সব কিছুই তার নাটক ছিল। এটা সুধা খুব ভালো করে বুঝে গেছে। তরিতা তখন আবারও নাটক করতে থাকে শরীর খারাপের। সুধা তখন বলে তোমার কি মাথা ঘুরছে, এবার অজ্ঞান হয়ে যাবে বুঝি, এইসব বলতে থাকে। তরিতা ভয় পেয়ে যায়। তেজ তখন মনে মনে বলতে থাকে, মানে ভাবতে থাকে আর কি, যে সুধা এইভাবে কথাগুলো বলছে কেন। ঠাম্মি তখন বলে মাথা ঘোরার ওষুধ আমার জানা আছে। বলে ছোটনাথ বৌমা, এইসব কোনো নাটক কিন্তু আমার সামনে চলবে না। আর সুধা তোমার বড় যা, আজ থেকে দিদিভাই নয়, আজ থেকে দিদি নয় দিদিভাই বলবে তুমি। ঠাম্মি বলে আমার পা না ধরে সুধার পা ধরো, ওর পা ধরে ক্ষমা চাও। সুধা বলে থাক না ঠাম্মি এসব। ঠাম্মি বলে তরিতা তোমার ছোট যা, ও ভুল করলে ওকে ঠিক পথে আনাটাও তোমারই দায়িত্ব। ঠাম্মি বলে নাও ক্ষমা চাও ছোটনাথ বৌমা। তরিতা মনে মনে ভাবতে থাকে আজ সবার সামনে আমাকে তোমার পা ধরতে হচ্ছে সুধাদি। একদিন খেলা ঘুরবে, তোমাকে সবাই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। ঠাম্মি বলে কি হলো, ক্ষমা চাও। তরিতা বলে সুধার পা ধরে আমাকে ক্ষমা করো সুধাদি, এই কাজ আর কখনো হবে না। সুধা তখন তরিতাকে উঠিয়ে বলে তরিতা ওঠো, থাক। সুধা তখন মনে মনে বুঝতে পারে আর ভাবতে থাকে যে আমি নিশ্চিত যে আমার ডিভোর্সের কথা জেনেও তুমি ইচ্ছে করে এই ব্যাপারটা সবার থেকে আড়াল করেছো তরিতা, কিন্তু আজকের পর থেকে সুধাময়ীকে তুমি বোকা বানাতে পারবে না। এদিকে দিদি বলে ভাই, তোর হাতে ব্যান্ডেজ কিসের? হ্যাঁ। তেজ বলে ও কিছু না। তখন কাজের মেয়ে বলে বসে সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ওখানে দুধের গ্লাসটা ভেঙে পড়ে আছে, সেখান থেকেই মনে হয় হাতটা কেটে গেছে, তাই না দাদাবাবু? তেজ বলে হ্যাঁ, আর হেসে ওখান থেকে চলে যায়। এদিকে দিদি মনে মনে ভাবতে থাকে কাল তো ভাইয়ের হাতে কোনো ব্যান্ডেজ ছিল না, তাহলে কি কোনো কিছু হয়েছে ওদের দুজনের মধ্যে? এদিকে তো সুধার বাড়িতে হইচই পড়ে গেছে। সুধার জামাই বাড়িতে আসবে বলে বাড়ির সবাই তাড়াহুড়ো করে কাজকর্ম সারতে থাকে। এদিকে সুধার মা সুধার শ্বশুরবাড়িতে ফোন করতে যাবে কি ওদেরকে নেমন্তন্ন করার জন্য। তখন সুধার বোন বলে তোমাদের কি মনে হয় যে দিদি ওখানে খুব সুখে আছে? দেখো তোমরা এত আয়োজন করছো, ওরা আদৌ আসবে কি না। আর মনে মনে ভাবতে থাকে ওদিকে তো সুধাদির সত্যিটা নিশ্চয়ই জামাইবাবু এতক্ষণে জেনে গেছে। এদিকে সুধার শ্বশুরবাড়িতে সবাই খেতে বসেছে, আর সুধার রান্না খেয়ে সবার খুবই ভালো লেগেছে। এদিকে তেজের জামাইবাবু খেতে বসলে তেজের দিদি বলে তুমি এখনো খাওনি, কোথায় গেছিলে? তখন জামাইবাবু বলে আমি খেতে গেছিলাম, আমি হাঁটতে গেছিলাম। তুমি বলো না সবসময় যে আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাই আমি হাঁটতে গেছিলাম, এখন আমি জমিয়ে খাবো। আর এদিকে ঠাম্মি বলে এ কি, বাড়ির জামাই এখনো খায়নি আর কেউ এটা কেউ জানে না বাড়িতে? ঠাম্মি বলে তোমাদের দায়িত্ব বলে কি কোনো কিছু নেই? তেজের মা বলে ছি ছি ছি, আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করবেন, বাড়ির জামাই বাড়িতে আছে আর আমরা কেউ জানি না। তরিতা তখন টোন কেটে বলে ঠাকুরজি হয়তো নিজেই জানে না, তাই না ঠাকুরজি? ঠাম্মি তখন তেজের মাকে বলে বৌমা এই ভুল যেন আর না হয়, আমি বলে দিলাম। তখন তেজে জামাইবাবু বলে না না কোনো ব্যাপার নয় মা, আমি কিছু মনে করিনি। ঠাম্মি বলে না, বসু মল্লিক বাড়িতে ছেলে জামাইরা আগে খায়, তারপরে বাড়ির বউরা খায়, এটাই এই বাড়ির নিয়ম। তেজের মা বলে জামাই কিছু মনে করো না, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে। তখন এদিকে তেজে জামাইবাবু বলে না না ভালোই হয়েছে, বরং আজকে আমি আমার বউয়ের সাথে খাবো একসাথে। দিদি বলে খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তখন জামাইবাবু বলে মানে তেজে জামাইবাবু বলে কেন তুমি বাড়ি যাবে না? তখন ঠাম্মি বলে জোৎস্না তাড়াতাড়ি খেয়ে নাও, তোমরা দুজনেই একসাথে বাড়ি ফিরবে, বুঝেছো? তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও। আর এদিকে তো জোৎস্না খুব ভয় পেয়ে যায়। জোৎস্না বলে কিন্তু আমার তো। ঠাম্মি বলে কোনো কিন্তু না, আজকে তোমাকে তোমার শ্বশুরবাড়ি যেতেই হবে। তখন সুধা বলে দিদি আরেকটা লুচি দেবো? দিদি বলে আমার পেট ভরে গেছে, আর তখন উঠে পড়ে। সুধা আটকাতে গেলে ঠাম্মি বলে দাঁড়াও, ওকে ছেড়ে দাও সুধা, ওকে যেতে দাও, ওর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। এদিকে জামাইও তখন না খেয়ে উঠে পড়ে।
এদিকে সুধার মায়ের ফোন আসে ঠাম্মির ফোনে। ঠাম্মি বলে, হ্যাঁ মঞ্জিষ্টা বলো, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। আর কথা বলতে বলতে বাইরে চলে যায়। আর এদিকে সুধা মনে মনে ভাবে, মা ফোন করেছে। তেজের মা তখন বলে, সুধা তুমি বসে পড়ো। সুধা বলে, মেজমা খাবে না? মেজমা তখন বলে, সুধা তুমি বসে পড়ো, আমি পরে খাবো। সুধা বলে, আমরা তো সবাই বসছি, তুমি কেন পরে বসবে? আমরা একসাথেই খাবো সবাই। ঠাম্মির আদেশে মেজমা এই বাড়িতে 1 মাস রান্না করতে পারবে না, আর 1 মাস এই বাড়ির খাবারও খাবে না। বাপের বাড়ি থেকেই খাবার আসবে। তাই বাপের বাড়ি থেকে খাবার আসে তবেই মেজমা খায়। আর এটা সুধা জানতে পেরে সুধার খুব খারাপ লাগে। সুধা বলে, এ কি, কেন এমনটা কেন? তখন তেজের মা বলে, আসলে ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেজমাকে না জানিয়ে বাপের বাড়ি চলে গেছিল, আর এটা উনি মেনে নিতে পারেননি, তাই মা ওকে শাস্তি দিয়েছেন। সুধা বলে, কিন্তু পরিবারের কারো শরীর খারাপ হলে তো তার পাশে থাকতেই হবে মা। তখন সুধাকে তেজের মা বলে, এই বাড়ির অনেক নিয়ম তো, ওই জন্য কিছু বলতে পারি না, আমরা মেনে চলতে হয়। ধীরে ধীরে তুমিও সবটা শিখে যাবে। সুধা বলে, এই বাড়ির মেয়ে বউরা আজও অনেক পিছিয়ে আছে। শিক্ষা দীক্ষা ঐতিহ্যের নামে অন্ধকারে আছে ওরা। একদিন এই অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে হবে আমাকে। সুধা বলে, মেজমা, বাবা মায়ের সুখে দুঃখে পাশে দাঁড়ানোটা তো শুধুমাত্র একটা ছেলের কর্তব্য নয়, একটা মেয়েরও কর্তব্য। তুমি তো সেই কাজই করেছো। মেজমা বলে, কিন্তু সেটা এই বাড়ির নিয়ম বহির্ভূত মা। সুধা বলে, সময়ের সাথে সাথে নিয়মও পাল্টায়। তুমি যদি বলো তাহলে আমি ঠাম্মির সাথে কথা বলতে পারি। তেজ তখন ওখানে আসে, এসে বলে, কোনো পরিস্থিতিতেই বাড়ির নিয়ম কোনো দিনই পাল্টায় না। ঠাম্মির ঠিক করা নিয়মই এই বাড়ির শেষ কথা। ঠাম্মি আসে, তেজকে বলে, তোমাদেরকে আজকে দ্বিধাগমনে যেতে হবে। তেজ বলে, কিন্তু আমার অফিসে। বলে, আমি ওসব কিচ্ছু শুনবো না। ওই বাড়ি থেকে ফোন এসেছিল, তোমাদেরকে দুজনকে এখন দ্বিধাগমনে ওই বাড়িতে যেতে হবে। সুধা মনে মনে ভাবে, আমি জানি উনি আমাদের বাড়িতে যাবেন না, কারণ উনি গেলে ওই বাড়িতে সবাই জেনে যাবে যে আমাদের সম্পর্কটা ঠিক নয়। সুধা তখন বলে, ঠাম্মি থাক না, ওনার যদি কাজ থাকে তাহলে ওনাকে না হয় যেতে হবে না। তখন তেজ বলে, বিয়ে যখন করেছি তখন বিয়ের সব নিয়ম মানবো আমি। আর সুধার হাতটা ধরে বলে, ওনাকে নিয়ে আমি ওনার বাপের বাড়ি যাব। ঠাম্মি বলে, সুধা এইভাবে গেলে হবে না, কিন্তু সেজে গুজে একদম বসু মল্লিক বাড়ির বড় বউ হিসেবেই যেতে হবে, বসু মল্লিক বাড়ির নিয়ম হিসেবেই। এক কাজ করো, তোমাকে আশীর্বাদ করে গোটা 12 হার দিয়েছি না আমি, তার মধ্যে একটা আমার মায়ের আশীর্বাদী হার আছে। মা দেখে পছন্দ করে পুষ্পরাগের নেকলেস বানিয়ে রেখেছিল, তুমি বরং ওটাই আজ পরে যাও। তরিতা বলে, ওই যেটাই সূর্যমুখী আছে? ঠাম্মি বলে, হ্যাঁ ওটাই তুমি আজ পরে যেও। সুধা খুব চিন্তায় পড়ে যায় যে উনি ওই বাড়ি গিয়ে যদি কোনো মেজাজ করেন, যদি কোনো খারাপ ব্যবহার করেন, যদি আমার ওই বাড়ির লোক খারাপ ভাবে বা এই সমস্ত অনেক কিছু ভাবতে থাকে। এদিকে সুধা ওই নেকলেসটা কিছুতেই খুঁজে পায় না, আর খুব চিন্তায় পড়ে যায়। সুধা দেখে 12টা নয়, এখানে তো 11টা বক্স আছে। তেজ তখন বলে, আপনি নেকলেসটা হারিয়ে ফেলেছেন? সুধা তখন অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম পর্ব আগামী দিনে আরও পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে, টাটা।